বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা আসলে 3টা পার্ট। তবে সবথেকে ডিস্টার্বিং পার্টটা আমি এক্সপ্লেন করতে চলেছি, সেটা হচ্ছে ওয়ারফল। তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণই নেই। আমি প্রথম 2টা পর্বের গল্প খুব সংক্ষেপে বলে দিচ্ছি। যেখানে প্রথম পর্বে ছিল একজন লোক যার কিনা ওয়াইফ ছিল না, আবার একজন মহিলা যার কিনা স্বামী ছিল না। তো তারা দুজনে যখন বিয়ে করতে যায় তখন তাদের 2টা সন্তানও থেকে যায়। ওই ছেলে মেয়ে যখন একে অপরের সঙ্গে দেখা হয় তখন তারা দুজনেও দুজনের সঙ্গে প্রেম করতে শুরু করে। মানে বলতে পারো সৎ ভাই বোন প্রেম করতে শুরু করেছে। তবে এক পর্যায়ে তাদের মধ্যে প্রচুর গ্যাঞ্জাম হয়ে যায় এবং তাদের মধ্যে 4 বছরের একটা ব্রেকআপ সিজন চলে আসে। আর ঠিক 4 বছর পরে এই গল্পটা শুরু হয়েছে। গল্পের শুরুতে আমরা দেখি নোয়াকে। তার প্লেন দেরিতে ছাড়ার কারণে সে এয়ারপোর্টে শপিং মলে ঘুরছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ নিজের একটা ম্যাগাজিন তার চোখে পড়ে। সেখানে লেখা ছিল ল্যান্ডস্টারের উত্তরাধিকারী হিসেবে লন্ডনকে বেছে নেওয়া হয়েছে। 4 বছর আগে নোয়ার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল। এরপর নোয়া একটা বড় চকলেট কিনে প্লেনে উঠে যায়। প্লেনে ওঠার সময় ভুলবশত তার ধাক্কা লাগে এক তরুণের সঙ্গে। ছেলেটির নাম ছিল সাইমন। সৌভাগ্যবশত তার পোশাক ছিল গাঢ় কফি রঙের, তাই দাগটা খুব বোঝা যায়নি। বিমান থেকে নামার পর সাইমন নোয়াকে প্রস্তাব দেয় চাইলে তারা একসঙ্গে ট্যাক্সিতে যেতে পারে। আসলে সে আরো কিছু সময় নোয়ার সঙ্গে কাটাতে চেয়েছিল, কিন্তু নোয়া জানায় তার এক বান্ধবী তাকে নিতে আসছে। বিদায়ের সময় সাইমন মজা করে বলে পরের বার দেখা হলে কিন্তু আমাকে কফি খাওয়াবে। এরপর নোয়া একটি লাল রঙের রেসিং কার দেখতে পায়। সে ভেবেছিল হয়তো নিক এসেছে তাকে নিতে, কিন্তু সেটা সত্যি ছিল না। কিছুক্ষণ পর জেনা এসে জানায় সে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। দুজন হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে আর জেনা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। পরে ব্রাইডমেডদের জন্য পোশাক বিতরণ করা হয়, কিন্তু নোয়া নিজের পোশাক দেখে খুশি হতে পারে না, কারণ সেটি অন্য সবার পোশাকের চেয়ে একদম আলাদা ছিল। তাই সে জেনাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? তখন জেনা বিষয়টা এড়িয়ে যায়। নোয়া আবার বলে তুমি কি আমাকে মেড অফ অ্যানার বানাতে চাও? তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড কে হবে? জেনা হেসে বলে তুমি তো জানো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড কে। এই কথায় নোয়ার মন খারাপ হয়ে যায়। সে বলে আমি কিন্তু আর নিককে কিস করতে চাই না। জেনা তাকে আশ্বস্ত করে বলে ওসব কিছুই হবে না। এরপর শুরু হয় প্রি ওয়েডিং পার্টি। সবাই সাদা পোশাক পরে এসেছিল। জেনা নোয়ার জন্য একটি সাদা পোশাক রেখেছিল। নোয়া সেটি পরে নিচে নেমে আসে। অন্যদিকে নিক খুব আকর্ষণীয় লোকে পার্টিতে প্রবেশ করে। তাকে দেখে নোয়া ভেতরে ভেতরে বিচলিত হয়ে পড়ে এবং লুকিয়ে থাকার চেষ্টা করে। পার্টিতে জেনা নোয়াকে পরিচয় করিয়ে দেয় তার চাচার সঙ্গে। তারা কথা বলতে থাকে, কিন্তু নোয়া ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। পুরনো প্রেমিককে সামনে দেখে সে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। তবু সে নিজের কাজের অভিজ্ঞতা আর জীবনের কিছু গল্প শেয়ার করে। ঠিক তখনই নিক এসে জেনা চাচাকে শুভেচ্ছা জানায়, কিন্তু নোয়াকে এমনভাবে উপেক্ষা করে যেন তাকে কখনো চিনতই না। এতে নোয়া খুব অস্বস্তিতে পড়ে। এরপর শুরু হয় বিয়ের মূল আয়োজন। সবাই রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই নিজেদের মতো গাড়িতে উঠে পড়লেও নোয়াকে নিকের সঙ্গে যেতে বলা হয়। সে মোটেও এটা চাইছিল না, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় তাকে নিকের গাড়িতে উঠতে হয়। গাড়ির পরিবেশটা শুরু থেকে অদ্ভুত এবং অস্বস্তিকর ছিল। সময় কাটানোর জন্য নিক গান চালায়, কিন্তু দুজনের মধ্যে কোনো কথাই হচ্ছিল না। রিসোর্টে পৌঁছানোর পর মেড অফ অনার এবং বেস্টম্যান হিসাবে নোয়া আর নিককে একসঙ্গে অনেক সময় কাটাতে হয়। রাতে একটি ডিনার পার্টির আয়োজন করা হয়। মনে হচ্ছিল ইচ্ছে করে তাদের সবসময় কাছাকাছি রাখা হচ্ছে। সেখানে টেবিলে রাখা নীল রঙের গোলাপ দেখে সবাই অবাক হয়ে যায়। কেউ কেউ বলে আমি তো কখনো নীল গোলাপ দেখিনি। আসলে নিক একসময় নোয়াকে নীল গোলাপ দিয়ে প্রপোজ করার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই সময় নোয়া বাড়িতে ছিল না। খাওয়ার সময় জেরিমি লুকিয়ে তার মায়ের ওয়াইন খেয়ে ফেলে। সেই সুযোগে নোয়া নিকের সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু নিক তাকে সম্পূর্ণ উপেক্ষা করে লুকার সঙ্গে কথা বলতে শুরু করে। সে তার ওয়ার্কশপ আর জীবনের নানা ঘটনা গল্প করছিল। কিছুক্ষণ পর লুকা লক্ষ্য করে নিকের হাতে একটা ট্যাটু আছে। সেখানে লেখা ছিল তুমি আমার নিক। নিক হেসে বলে যুবক বয়সে অনেক ভুল করেছি। লুকাও হেসে নিজের আগের প্রেমিকদের নামে ট্যাটুগুলো দেখায়। অবশেষে আসে বিয়ের দিন। চারদিকে আনন্দের পরিবেশ। অনুষ্ঠান শুরু হলে পুরোহিত কিছু কথা বলেন। লায়নের চোখ ভিজে ওঠে। সে জেনাকে বলে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো। জেনা একইভাবে কথা দেয়। রোমান্টিক সেই মুহূর্তের পর তারা একে অপরকে চুমু খায়। তারপর জেনা ফুলের তোড়া ছুঁড়ে দেয় আর সেটি গিয়ে পড়ে নোয়ার হাতে। এরপর নিক মজা করে লায়নকে জিজ্ঞাসা করে হানিমুনে কোথায় যাচ্ছ? লায়ন হেসে বলে আমরা একটা দ্বীপে যাচ্ছি। সেখানে একটা ঝর্ণার নিচে কিছু স্বপ্ন পূরণ করব। কথাটা শুনে নিক হাসলেও একটু বেশি মজা করে ফেলে। এতে জেনার বাবা বিরক্ত হয়ে বলেন আমার মেয়ের ব্যাপারে একটু সম্মান দেখাও। নিক আবারও হেসে বলে সমস্যা হলো ঝর্ণার পানি।
এত জোরে পড়ে যে মানুষ আহত হতে পারে। এরপর নবদম্পতি নাচ শুরু করে। কিছুক্ষণ পর তাদের বন্ধুরাও নাচে যোগ দেয়। নিক চেষ্টা করছিল নোয়ার কথা না ভাবতে, আর নোয়া চেষ্টা করছিল বন্ধুর বিয়েতে হাসি খুশি থাকতে। কিন্তু জেনা চেয়েছিল তাদের পুরনো দূরত্বটা মুছে যাক, তাই সে নিক আর নোয়াকে একসঙ্গে নাচ করতে বাধ্য করে। সে বলে একটু হাসো তো, কারণ জেনা আর লায়ন দুজনেই চাইছিল নিক আর নোয়া আবারও কাছাকাছি আসুক। নাচতে নাচতে অনেকদিন পর তাদের মধ্যে প্রথমবারের মতো স্বাভাবিক কথা শুরু হয়। ধীরে ধীরে সেই মুহূর্ত তাদের নিয়ে যায় আবারও ব্যক্তিগত এক পরিবেশে। তারা একে অপরের খুব কাছে চলে আসে। 4 বছরের দূরত্ব যেন এক রাতে নিমেষে শেষ হয়ে যায়। অতীতের স্মৃতি আর চাপা ভালোবাসা আবারও ফিরে আসে। পরের দিন সকালে ঘুম ভাঙতে নিক বদলে যায়। সে চুপচাপ জামা কাপড় পরে চলে যেতে চায়। নোয়া ভেবেছিল হয়তো তাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। কষ্টভরা কণ্ঠে নোয়া বলে, তোমার দাদার কবরের কাছে তোমার লেখা আমি দেখেছিলাম। সেখানে লেখা ছিল, তুমি সবসময় আমার অন্ধকারে আলো হয়ে থাকবে। নিক ঠান্ডা স্বরে উত্তর দেয়, হয়তো এতদিন বৃষ্টির পানিতে লেখাটা মুছে গেছে। নোয়া শান্তভাবে বলে, না, লেখাটা এখনো আছে। তখন নিক অভিমান নিয়ে বলে, তুমি জানো আমি এখনো চোখ বন্ধ করলে কি দেখি? আমি তোমাকেই দেখি, আর সেই ছেলেটাকেও দেখি। সে আসলে মাইকেলের কথা বলছিল। সেই মাইকেলের কারণেই একসময় নিক আর নোয়ার সম্পর্ক ভেঙে গিয়েছিল। নিক চলে যেতে চাইলে নোয়া ধীরে ধীরে বলে, যাওয়ার আগে আলোটা নিভিয়ে দাও। নিক থেমে যায়, তারপর জিজ্ঞাসা করে, তুমি কি এখন আর আলো জ্বালিয়ে ঘুমাও না? নোয়া হালকা হেসে বলে, না, এখন আর আলো জ্বালিয়ে ঘুমাই না। পুরনো ভয় আর পুরনো অভ্যাসগুলো ছেড়ে দিয়েছি। কিছুদিন পর নোয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করে। এরপর সে জীবনে টিকে থাকার জন্য নানা ধরনের কাজ করতে শুরু করে। কখনো ডেলিভারি, কখনো পাহাড়ি ট্রেকিং, কখনো ক্যামেরার কাজ, আবার কখনো ইভেন্টের ফায়ার শো। অন্যদিকে মাইকেল তার বসের সঙ্গে কথা বলছিল। বস জিজ্ঞাসা করেন, তুমি মানসিক স্বাস্থ্য বিভাগে কতদিন ধরে কাজ করছো? আসলে মাইকেল একটি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রেখেছিল। বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় সে এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। সেই মেয়েটি ছিল নোয়া, আর সেই সম্পর্কের কথাই তার বস জেনে গিয়েছিল। ফলে বস আর তাকে চাকরিতে রাখতে চাইছিলেন না। পরে জানা যায় নিক নিজেই সব সত্যি কথা তার বসকে জানিয়েছিল। এদিকে নোয়ার একটি চাকরির ইন্টারভিউ ছিল। সেখানে গিয়ে সে দেখে একজন লোক একটি রোবট ঠিক করছে। লোকটি ঘুরে তাকাতেই নোয়া চমকে ওঠে। সে আর কেউ নয়, সাইমন। নোয়া হেসে বলে, তোমাকে খুব চেনা চেনা লাগছে। সাইমনে হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমাদেরও একবার প্লেনে দেখা হয়েছিল। সাইমন আরও বলে, আরেকবার ট্রাফিক জ্যামে তুমি আমাকে মাঝের আঙ্গুল দেখিয়েছিলে। কথাটা শুনে নোয়া ভীষণ লজ্জা পায়। সে সঙ্গে সঙ্গে আগের অভদ্র আচরণের জন্য ক্ষমা চেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন নোয়ার কাজ দেখে সাইমন সত্যি মুগ্ধ হয়ে যায়। সে তাকে অভিনন্দন জানিয়ে বলে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন আমার নিয়োগকারীদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু আমি সেটা ঠিকভাবে সামলাতে পারিনি। তাই চাই তুমি আমাকে সাহায্য করো, যাতে পরের মিটিংগুলো আরো ভালোভাবে করতে পারি। এদিকে নিকের কোম্পানির অবস্থা খুব দ্রুত খারাপ হতে থাকে। খবর আসে তাদের স্পেনের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়ে, কারণ হঠাৎ করে তাদের চাকরি চলে গেছে। টেলিভিশনে জানানো হয় অর্থনৈতিক সমস্যার কারণে শাখাটি বন্ধ করা হয়েছে। কর্মীরা নিকের বাবার ওপর প্রচন্ড রেগে যায়। এক কর্মচারী তার উপর আক্রমণের চেষ্টা করে, তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বোর্ড মিটিংয়ে একজন সদস্য বলেন, ল্যান্ডস্টার কোম্পানি তাদের কর্মচারীদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। তখন নিক ছিল লন্ডনে আর তার বাবা স্পেনে। টিভিতে এক ক্ষুব্ধ কর্মচারী নিককে উদ্দেশ্য করে হুমকি দেয়, সাহস থাকলে স্পেন থেকে এসে নিজের ভুল স্বীকার করো। বোর্ড সদস্যরা বুঝতে পারে এই ঘটনার প্রভাব কোম্পানির শেয়ারের দামে ভয়াবহ প্রভাব পড়তে পারে। তাই একজন পরামর্শ দেয়, গণমাধ্যমে এই খবরটা চাপা দিয়ে অন্য কোনো বড় খবর সামনে আনা উচিত। কয়েক ঘন্টা পর নিক দেখা করে সোফিয়ার সঙ্গে। সে বলে, আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে করা উচিত, এতে দুজনেরই লাভ। তোমার বাবার সামনে নির্বাচন, তাই তোমার একজন পার্টনার দরকার। আর আমার জন্য এই বিয়েটা কোম্পানির বিতর্ক থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেবে। অন্যদিকে সাইমন আর নোয়া ধীরে ধীরে একে অপরের সঙ্গে উপভোগ করতে শুরু করে। তারা ডেটে যায়, হাসে, ঘুরে বেড়ায় এবং সুন্দর সময় কাটায়। একসময় সাইমন নোয়াকে চুমু খেতে চায়, কিন্তু নোয়া সোজা সাপটা বলে, আমি এত তাড়াতাড়ি কারোর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই না, আমার একটু সময় দরকার। সাইমন তার কথাকে সম্মান করে। তারা দুজন ঠিক করে সম্পর্কটা ধীরে ধীরে এগিয়ে নেবে। পরের দিন সাইমন অফিসের সহকর্মীদের সঙ্গে মিটিং করছিল। সে বলে, আমাদের অফিসের পরিবেশটা সবচেয়ে ভালো হতে হবে। আগামীকাল বিনিয়োগকারীরা আসবে, তাই সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। সহকর্মীরা হাসতে হাসতে বলে, তাহলে কাল কফি বানাবে কে? নোয়া কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, কতজন বিনিয়োগকারী আসছে? সাইমন মজা করে বলে, তোমার বরং এটা ভাবা উচিত, ওদের জন্য কফি কে বানাবে? এরপর তারা মজার ছলে শক্তি পরীক্ষার একটা খেলা খেলে। ঠিক হয় যে হারবে সে বিনিয়োগকারীদের কফি সার্ভ করবে। ঠিক সেই সময় দরজায় এসে হাজির হয় সেই বিনিয়োগকারী নিক। নোয়াকে দেখে নিক অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? নোয়া শান্তভাবে উত্তর দেয়, আমি এখানে কাজ করি।
যেহেতু তুমি এই কোম্পানির শেয়ার কিনেছো, তাই আমি এখন তোমারই একজন কর্মী। তাদের কথোপকথন দেখে সাইমন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে চেনো? তখন নিক রাগ আর হিংসা ভরা গলায় বলে, আমার স্টেপ সিস্টার এখানে কাজ করছে। আমি লাখ লাখ টাকা বিনিয়োগ করছি ফলাফল দেখার জন্য, কোনো চায়ের দোকান চালানোর জন্য নয়। সাইমন ঠান্ডা মাথায় উত্তর দেয়, আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি, আর নোয়া আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। তুমি যে স্ট্র্যাটেজিক প্ল্যান দেখে এই কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছো, সেটাও মূলত ওর কাজ। নিক হালকা হেসে বলে, তাহলে তো বুঝি ভালো কফিও বানাতে পারে। ঠিক আছে, তাকে আমার জন্য 1 কাপ কফি পাঠাও। নিকের কথায় সাইমন অপমানিত বোধ করে। পরিস্থিতি সামলাতে সে নিজেই কফি বানাতে চলে যায়। বাড়ি ফিরে নিক সোফিয়াকে জানায় নতুন কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়, তাই তাকে কিছুদিন স্পেনেই থাকতে হবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করতে হবে। তাদের পরিকল্পনা ঠিকমতো এগোচ্ছে ভেবে দুজনেই সন্তুষ্ট ছিল। কয়েকদিন পরে সারা নোয়ার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই নিক এসে তাকে কিছু ব্রহ্মফল পাঠাতে বলে। নোয়া কাজটা করে দেয়, কিন্তু লিফটে ওঠার সময় নিক দেখে সাইমন আর নোয়া হাত ধরে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে সে ভীষণ বিরক্ত হয়ে যায়। পরের দিন নোয়া একটি ম্যাগাজিন দেখছিল। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সে দেখতে পায় নিক আর সোফিয়ার বিয়ের খবর সেখানে ছাপা হয়েছে। ঠিক তখন কাছের এক চায়ের দোকানে মাইকেলে বসেছিল। নোয়া তাকে দেখে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু মাইকেল অস্বস্তিতে পড়ে যায় এবং রাগী আচরণ করে, কারণ তাদের অতীতের একটি ঘটনা তার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। এরপর নোয়া সোফিয়াকে ফোন করে। সে বুঝতে পেরেছিল নিক কোনোভাবে মাইকেলকে বিপদে ফেলতে চাইছে। কিছু ঘন্টা পরে রাফেল নোয়ার সঙ্গে দেখা করে। সেদিন তাদের পরিবারে একটি ছোট পার্টির আয়োজন ছিল। ম্যাগি আর নিক একসঙ্গে বাড়িতে আসে। ম্যাগি প্রথমে একটি দ্রুত বজায় রাখলেও নোয়াকে দেখে তার আচরণ অনেকটা স্বাভাবিক হয়ে যায়। বাবা আর ছেলে রান্নাঘরে গেলে নিকের বাবা তাকে বলেন, তোমার নতুন সিদ্ধান্তগুলো কোম্পানির ক্ষতি করছে। নতুন কিছু করা ভালো, কিন্তু শুধু কঠোর হলেই ভালো নেতা হওয়া যায় না। একজন প্রধান হিসেবে তোমাকে আরো পরিণত আর নমনীয় হতে হবে। অন্যদিকে উইলিয়াম ম্যাগির সঙ্গে ভালো সম্পর্ক করার চেষ্টা করছিল, কিন্তু ম্যাগি আসলে তার ভাইয়ের সঙ্গে সময় কাটাতে চেয়েছিল, অথচ ভাই তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। এদিকে প্রযুক্তি কোম্পানিতে নিক একটি নতুন নিয়ম ঘোষণা করে। সে জানায় এখন থেকে কোনো কর্মচারী আরেক কর্মচারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। যদি এমন সম্পর্ক থাকে তাহলে সেটা শেষ করতে হবে। সাইমন সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তের বিরোধিতা করে। সে বলে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাদের জানানো উচিত। নিক ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি জানতাম তুমি একজন দুর্বল বিনিয়োগকারী আর গোপনীয়তা রক্ষা করতেও পারো না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। রাতে নোয়া বুঝতে পারে সাইমনের সঙ্গে তার সম্পর্কে টিকিয়ে রাখা কঠিন হবে, কারণ একদিন না একদিন নিক সব জেনে যাবে, আর এতে সাইমনের কোম্পানি ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু সাইমন তাকে বলে, ঝুঁকি থাকলেও আমি তোমার সঙ্গে থাকতে চাই। পরের দিন নিক আর নোয়া লিফটে ওঠে। নিক জানায়, আমি পুরো অফিসে ক্যামেরা লাগিয়েছি। আমি দেখতে চাই সবাই নতুন নিয়ম মেনে চলছে কিনা। বাহির থেকে মনে হচ্ছিল নোয়া হয়তো সাইমনের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে, আর নিক সেটা দেখে খুশি হয়েছে। কিন্তু আসল সত্য ছিল ভিন্ন। নোয়া আসলে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে বলে, আমি অনেক বদলে গেছি। নিক হেসে বলে, কোথায় বদলেছ? তোমার চোখ, তোমার চুল সবই তো আগের মতোই আছে। নোয়া শান্ত গলায় বলে, এখানে ক্যামেরা আছে, তাই যা বলছো বা করছো সাবধানে করো। আমি চাকরি ছাড়তে চাই। নিক জিজ্ঞাসা করে, কেন? তুমি কি কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছ? নোয়া উত্তর দেয়, হ্যাঁ, আমি সাইমনের সঙ্গে সম্পর্কে আছি, যেমন তুমি সোফিয়ার সঙ্গে আছো। নিক কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করে, তুমি কি তার সঙ্গে রাত কাটিয়েছ? নোয়ার উত্তর শুনে সে বুঝতে পারে তারা সত্যি একসঙ্গে সময় কাটিয়েছে। নিক বলে, আমি জানি তুমি সাইমনকে ভালোবাসো না। এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয়। পুরনো অভিমান, ভালোবাসা আর ভুল বোঝাবুঝি আবারও সামনে চলে আসে। তর্কের এক পর্যায়ে নোয়া শান্ত গলায় বলে, কখনো কখনো শিকারীরাও তাদের শিকার হারিয়ে ফেলে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ছুটির পরে ম্যাগি তার মায়ের সঙ্গে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে জিজ্ঞাসা করে, নিক কোথায়? ও তো আমাকে নিতে আসার কথা ছিল, কিন্তু নিক তখন কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি। তাই কিছু সময় ম্যাগি নোয়ার সঙ্গে থাকে। পরে নিক এসে ম্যাগির কাছে ক্ষমা চায়, কিন্তু তখনই নিকের মা অ্যানাবেল তার সঙ্গে কথা বলতে চান। তিনি বলেন, আমার সঙ্গে 5টা মিনিট কথা বলো। আমি ম্যাগির দায়িত্ব তার বাবার হাতে তুলে দিতে চাই। আমি অনেকদিন ধরে একটি গুরুতর অসুখের সঙ্গে লড়াই করছি। খুব শীঘ্রই আমার অস্ত্রোপচার হবে, তাই এখন থেকে ম্যাগি তোমার কাছে থাকবে। হয়তো তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু অন্তত আমার জন্য ওর খেয়াল রাখো।
এরপর অ্যানাবেল মেয়েকে জড়িয়ে ধরে বলে, এখন থেকে তুমি তোমার ভাইয়ের সঙ্গে থাকবে। এই পুরো সময়টা নোয়া তাদের কাছে ছিল। নোয়া চলে যেতে চাইলে নিক তাকে থামিয়ে বলে, আজকের রাতটা অন্তত আমরা একসঙ্গে থাকতে পারি। সেই রাতে তারা দীর্ঘ সময় একসঙ্গে কাটায়। বহুদিনের দূরত্ব আর চাপা ভালোবাসা আবারও তাদের খুব কাছাকাছি নিয়ে আসে। পরের দিন সকালে ঘুম ভেঙে নিক দেখে নোয়া আর সেখানে নেই। সে খুঁজতে থাকে, কিন্তু ম্যাগি এসে জানায় নোয়া চলে গেছে। অন্যদিকে নোয়া গাড়িতে বসে কাঁদছিল। হঠাৎ সে নিজের জামায় রক্তের দাগ দেখতে পায়। ভয় পেয়ে দ্রুত ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার কিছু পরীক্ষার পর বলে, তুমি গর্ভবতী, তোমার শরীরে সামান্য রক্ত জমাট হয়েছে, সাবধানে থাকতে হবে। এই খবর শুনে নোয়া পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে মানসিকভাবে এখনো মা হওয়ার জন্য প্রস্তুত ছিল না। নিরাপত্তার জন্য ডাক্তার তাকে আল্ট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দেয়। ঠিক সেই সময় মাইকেল হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছিল। কাগজে নোয়ার নাম দেখে সে জানতে পারে নোয়া গর্ভবতী। আল্ট্রাসোনোগ্রাফিতে জানা যায় নোয়া একটি ছেলে শিশুর মা হতে যাচ্ছে। মাইকেল পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে বলে, তুমি আপাতত আমার বাসায় অতিথি কক্ষে থাকো। তোমার মা বিষয়টা জানলে অনেক ঝামেলা হতে পারে। এদিকে লাইন বাড়ি ফেলে জিনা তাকে জানায় সেও গর্ভবতী। সত্যিটা জানার পর লাইন আনন্দিত হলেও পরে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, যদি বাবা জানতে পারে যে নোয়া সন্তানের বাবা নিক, তাহলে কি নিককে জানানো হবে? জিনা তাকে থামিয়ে দেয় এবং বলে, এখনই কিছু বলা যাবে না। কয়েকদিন পর মাইকেল সোফিয়ার সঙ্গে দেখা করে। সে জানায় নিক আর নোয়া একে অপরের সৎ ভাই বোন, আর নোয়ার গর্ভে যে সন্তান এসেছে তা সেই রাতেরই ফল, যেদিন নিকের বিয়ের আয়োজন চলছিল। মাইকেল সতর্ক করে বলে, এই কথা যদি বাহিরে যায় তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। নিকের কোম্পানি, তোমার বাবার রাজনৈতিক ভবিষ্যৎ, সবকিছু। সে আরও জানায় বিষয়টা আপাতত গোপন রাখা সবচেয়ে নিরাপদ। এর কিছুদিন পর কোম্পানির একটা বড় পার্টির আয়োজন করা হয়। সেখানে সাইমন আর নোয়া একসঙ্গে ছবি তোলে। সবাই তাদের সম্পর্ককে একটি শক্ত বন্ধনের প্রতীক হিসেবে দেখছিল। পার্টিতে সোফিয়া নোয়াকে বলে, মাইকেলের সমস্যাটা আমি সামলে দিয়েছি, কিন্তু কথার মাঝে সে এমন ইঙ্গিত দেয় যাতে বোঝা যায় যে সে নোয়ার গোপন বিষয় সম্পর্কে কিছু জানে। নোয়া বুঝতে পারে সোফিয়া হয়তো সত্যিটা জেনে গেছে। পরে নোয়া বাথরুমে যায়। সেই সুযোগে সাইমন সোফিয়াকে নাচের আমন্ত্রণ জানায়। ঠিক তখনই নিক নোয়ার কাছে এসে চুমু খায়। সে বলে, তোমার কাছে এলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। নোয়া হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে। সে বলে, সাইমনকে ডাকো, কিন্তু সাইমন তখন অনেকটাই মদ্যপ অবস্থায় ছিল। তাই নিক বলে, ঠিক আছে, আমি তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি। পুরো ঘটনা দূর থেকে সোফিয়া দেখছিল আর ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। বাড়ি ফিরে নোয়া বলে, আমার শরীর খুব খারাপ লাগছে, আজ রাতে আমি এখানেই থাকবো। নিক তার সাহায্য করতে চাইলে নোয়া তাকে থামিয়ে দেয়। সে বলে, আমাদের সম্পর্ক আর এগোতে পারবে না। আমরা দুজনে অন্য সম্পর্কে আছি, আর তার উপর আমরা সৎ ভাই বোন। সে আরো বলে, সোফিয়া খুব ভালো একটা মেয়ে, তোমার পরিবারও তাকে পছন্দ করে, তোমাদের একসঙ্গে সুন্দর একটা ভবিষ্যৎ হবে। নিক হালকা হেসে বলে, তোমার আর আমার সন্তানও খুব সুন্দর হতো। এই কথা বলার পর দুজনেই বুঝতে পারে তাদের সম্পর্কে এখানে ইতি টানতে হবে। তারা একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়, কিন্তু নোয়া শারীরিক অবস্থা তখন আরো খারাপ হতে শুরু করে। দৃশ্যটি এবার চলে যায় হাসপাতালে। ডাক্তার নোয়াকে পরীক্ষা করে বলেন, তোমার আরো আগে আসা উচিত ছিল। এরপর সোফিয়া নোয়ার সঙ্গে কথা বলে। সে জানায়, মাইকেল তোমার গোপন বিষয়টা জেনে গেছে। সোফিয়া আরো বলে, তুমি বেশি দিন এই সত্যিটা লুকিয়ে রাখতে পারবে না। নোয়া শান্তভাবে উত্তর দেয়, আমি দেশ ছেড়ে আমার খালার বাসায় চলে যাব, আর কখনো ফিরবো না। এদিকে পার্টির অতিথিরা একে একে চলে যায়। শুধু পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা এখানে থেকে যায়। নোয়া আর ম্যাগি উইলিয়ামকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে নিকের মনটা নরম হয়ে আসে। রাতে ম্যাগি আর নোয়া একই ঘরে ঘুমাতে যায়। তারা অনেকক্ষণ গল্প করে। নোয়া বলে, এই ঘরে ঘুমানোটা যেন ঝিনুকের ভেতর থাকার মতো, এখানে আমি কখনো একা অনুভব করি না। তারপর সে হেসে বলে, এই ঘরটা এখন থেকে তোমার, আমি ফিরে এলে আমরা দুজন একসঙ্গে এখানেই থাকবো। কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন নোয়া সাইমনের বাড়িতে ফিরে যায়। সাইমন জিজ্ঞাসা করে, শেষকৃত্য কেমন হলো? নোয়া বলে, সবকিছু খুব কঠিন ছিল, তবে মনে হচ্ছে ঘটনাগুলো নিকে একটু বদলে দিয়েছে। এরপর নোয়া বলে, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। দৃশ্য বদলে যায়। এবার দেখা যায় সোফিয়া আর নিককে। সোফিয়া জানতো তার বাবার নির্বাচন সামনে, সেই কারণে সে একটি নিউজ চ্যানেল কিনেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। নিক তাকে জানায়, আমি লন্ডনে ফ্ল্যাটটা বিক্রি করে স্পেনে স্থায়ীভাবে চলে যাচ্ছি। অর্থাৎ সে সোফিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করতে চাইছিল। সোফিয়া ক্ষুব্ধ হয়ে বলে, তুমি সবসময় দোষ অন্যের উপর চাপাও, নিজের ইগোর কারণে তুমি তোমার বাবাকে কখনো জড়িয়ে ধরতে পারোনি।
তোমার মায়ের সঙ্গে শেষবার ঠিকমতো দেখা করতেও পারোনি। আর নোয়াকে, যাকে তুমি এত ভালোবাসো, তাকেও তুমি কখনো ক্ষমা করতে পারোনি। সে আরো বলে তুমি সবসময় ভেবেছো ক্ষমা করলে তোমার অহংকারে আঘাত লাগবে, আর সেই কারণে তুমি একে একে সবাইকে হারিয়েছো। কিছুক্ষণ চুপ থেকে সে নরম গলায় বলে, এখন সময় এসেছে নিজের ভেতরে সমস্যাগুলো মুখোমুখি হওয়ার, যেন আর কারো জীবন নষ্ট না হয়, বিশেষ করে নোয়ার। এই কথাগুলো শুনে নিক বুঝতে পারে নোয়া এখনো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। সোফিয়া আবার বলে, তোমার এখন নোয়ার কাছে ফিরে যাওয়া উচিত, কারণ এই মুহূর্তে তোমার যদি বেশি প্রয়োজন যদি কাউকে হয় তাহলে সেটা নোয়া। এই কথা শুনে নিক আবেগে ফেটে পড়ে। সে সোফিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? সোফিয়া কিছুক্ষণ চুপ থাকে, তার চোখেও কষ্টের ছাপ ফুটে ওঠে। নিক ধীরে ধীরে বলে, ধন্যবাদ। তারপর সে সেখান থেকে চলে যায়। বের হওয়ার সময় সে দেখে তার বাবা উইলিয়াম আর ম্যাগির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। দৃশ্যটা দেখে তার মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি ফুটে ওঠে। এরপর নিক সাইমনকে ফোন করে। সাইমন জানতো নিক স্পেন্সারে লন্ডনে ফিরে যাচ্ছে। ফোনে নিক বলে, আমি আমার কোম্পানিকে আবার ঠিক করে তুলব। এই কথার মধ্যে বোঝা যায় নিক শুধু ব্যবসা নয়, নিজের ভাঙা জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিক সিদ্ধান্ত নেয় তার ইন্স্যুরেন্স কোম্পানির যেসব কর্মচারী চাকরি চলে গিয়েছিল তাদের নতুন কোম্পানিতে আবারও সুযোগ দেওয়া হবে, কারণ সে এখন শুধু নিজের কথা নয়, অন্যদের ভবিষ্যতের কথাও ভাবতে শিখেছে। এদিকে মাইকেলের বস তাকে জানায়, তুমি এখানে আর কাজ করতে পারবে না, এই কাগজে সই করে এখান থেকে চলে যাও। বিদায়ের আগে মাইকেল এক রোগীকে দেখে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। দূর থেকে মনে হচ্ছিল সে নোয়া, কিন্তু কাছে গিয়ে বোঝা যায় সে ব্রেয়ার। অন্যদিকে নোয়া দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল। ঠিক তখনই নিক তার কাছে আসে। সে বলে, সবকিছু ভেঙে গেলেও প্রতিটা পথ আমাকে তোমার কাছে ফিরিয়ে আনে। আমি আবার তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাই। নোয়া বিরক্ত হয়ে বলে, এই সংলাপগুলো আর কাজ করবে না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু নিক হাল ছাড়ে না। সে বলে, আমার আর তোমার মাঝে আর কেউ আসতে পারবে না। নোয়া শান্তভাবে নিজের পেটের দিকে ইঙ্গিত করে। তার গর্ভাবস্থা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। নিক বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধু আমাকে একবার ক্ষমা করো, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সাইমনের সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে রাজি। এই কথা শুনে নোয়া রেগে যায় এবং গাড়ি চালিয়ে চলে যেতে চায়। ঠিক তখন লায়ন চিৎকার করে বলে, বোকা, এটা তোরই সন্তান। কথাটা শুনে নিক হতবাক হয়ে যায়। সে দ্রুত নোয়ার পিছু নেয়। রাস্তার পাশে দুজনের কথা হয়। নিক জিজ্ঞাসা করে, বাচ্চার বয়স কয় মাস? নোয়া উত্তর দেয়, 6 মাস। নিক আবেগে বলে, তাহলে আমি বাবা হতে চলেছি। নোয়া হালকা হেসে বলে, না, আমি মা হতে চলেছি। এরপর তাদের মধ্যে ছোট একটা দুষ্টুমি ভরা তর্ক শুরু হয়। নিক বারবার বোঝাতে থাকে, আমি তোমাকে সত্যি ভালোবাসি। বিদায়ের আগে সে বলে, আমি আমার মাকে এই খবরটা জানাবো। সে এখন দাদি হতে যাচ্ছে। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। ল্যান্সটার পরিবারের প্রাসাদের সামনে একটি মোটরসাইকেল এসে থামে। সেখানে সে হাজির হয় সেই প্রতিবাদকারী ব্যক্তি যে একসময় নিকের বাবার ওপর হামলা করেছিল। সে হঠাৎ নিক আর নোয়ার সামনে এসে নিককে গুলি করে। নিক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। মৃত্যুর আগে সে পকেট থেকে একটি ছোট বক্স বের করার চেষ্টা করে এবং দুর্বল কণ্ঠে বলে, আমার এখানে থাকা উচিত ছিল। কয়েক মাস পরে দেখা যায় নিক কোমা থেকে জেগে উঠেছে। সে জানতে পারে তার ছেলে সন্তান জন্ম হয়েছে। হাসি মুখে সে বলে, একটা সন্তান থাকা সত্যি অনেক শান্তির। নোয়া তাকে বিশ্রাম নিতে বলে। ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হয়। নিক তার ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না, কারণ ব্রেয়ার সেখানে এসে শিশুটিকে নিয়ে গেছে। সে বলে, আমি এসেছি শুধু এই শিশুটিকে নিতে, আমি ওকে নিজের সন্তানের মতো বড় করব। নিক তখনও পুরোপুরি সুস্থ হয়নি। সে শরীর নড়াতে পারছিল না। নোয়া ব্রেয়ার কণ্ঠে শুনে উপরে উঠে যায়। নিক ফোন ধরতে চাইলে ব্রেয়ার ফোনটা কেটে দেয়। মাইকেলও সেখানে উপস্থিত ছিল। সে নোয়াকে আটকানোর চেষ্টা করে, তবুও নোয়া পালিয়ে যেতে সক্ষম হয়। ব্রেয়ার চিৎকার করে বলে, আমার সন্তান মারা গেছে, তাই এখন আমি তোমার সন্তানকে নিয়ে আমার সন্তানের জায়গা পূরণ করব। নোয়া দৌড়ে তার পিছু নেয়। অন্যদিকে মাইকেল রেগে বলে, তোর জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল, হাসপাতাল থেকে চাকরিও গেছে, এখন আমার আর কিছুই নেই। ঠিক তখনই নিক এসে মাইকেলকে জোরে ঘুষি মারে। নোয়া ব্রায়ের পিছু ধাওয়া করে চিৎকার করে বলে, আমার সন্তানকে আমি পৃথিবীর সব ভালোবাসা দিয়ে বড় করব। নিকও তাকে সাহায্য করে। শেষ মুহূর্তে তাদের কুকুর আচমকা মাইকেলকে ধাক্কা দিয়ে জানালার বাইরে ফেলে দেয়। নোয়া ব্রায়কে প্রতিহত করে নিজের সন্তানকে ফিরে পায়। অবশেষে ব্রায় আর মাইকেল দুজনে পুলিশের হাতে গ্রেফতার হয়। সিনেমার একেবারে শেষ দিকে নোয়া বলে, আমাদের সম্পর্ক সবসময় একসঙ্গে থাকার জন্যই ছিল। আমরা অনেক কষ্ট করেছি, অনেক বাধা পেরিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য আমাদের এক করে দিয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় নোয়া আর নিক বিয়ে করেছে। তাদের বাবা মাও এই সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ে শেষে নোয়া ফুলের তোড়া ছুড়ে দেয়, আর সেটি গিয়ে পড়ে সোফিয়ার হাতে। এরপর নোয়া আর নিক হানিমুনে বেরিয়ে পড়ে। নোয়া নিককে একটি কালো রঙের রেসিং কার উপহার দেয়।
তবে মজা করে বলে, গাড়িটা তোমাকে দিলাম ঠিকই, কিন্তু চালাবো আমি। তারপর নোয়া নিজেই গাড়ি চালাতে শুরু করে। হাসতে হাসতে দূরে চলে যেতে থাকে তারা। আর সে আনন্দময় মুহূর্তের মধ্যে দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে। তোমরা যদি এই গল্পটা পছন্দ করো তাহলে আমি প্রথম 2টা পার্ট খুব ডিটেলসে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।